আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন কি, এটাই আমার শেষ নির্বাচন। ওই দিন আগে বলছেন এবারের কাউন্সিলের পর উনি অবসর যাবেন, তারপরে যখন আবার বলতেছেন জামাতের রাজনীতি নির্মূল করতে হবে, বিষয়টা মেলে না। হেনা রাজ্জাকি ভাই, আপনার কাছে যেটি জানতে চাই, এই কয়েকদিনের কয়েকটি ঘটনা আপনার কি মনে হয় যে এখানে আসলে আমরা দেখলাম যে একজন এমপির গাড়িতে হামলা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্থির হয়ে উঠল, বিশেষ করে জামাত এবং বিএনপির একটা পরস্পর বিরোধী অবস্থানই বলা যায়, যে একজন আরেকজন তির্যক বাক্যে আক্রমণ করছে, এরকম কয়েকটি ঘটনা পরম্পরায় এবং সর্বশেষ সারা দেশে সতর্কতা জারি, একটি সন্ত্রাসী হামলার আশঙ্কা, জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে বিমানবন্দর সব জায়গায় এ ধরনের একটি নোটিশ দেওয়া হয়েছে। এটার আসলে পেছনে হেতু কি কারণে, কেন হঠাৎ করে একটা অস্থির সময়? পিছনের কারণ তো আর আমি বলতে পারবো না, এটা যারা গোয়েন্দা টোয়েন্দা আছে তারা বের করবে। কিন্তু আমার কাছে মনে হয় কিন্তু আমরা আমাদের ভালোটা বুঝি কিনা, এটা হলো আমার কাছে প্রশ্ন। আমরা আমাদের ভালোটা বুঝি কিনা, কতগুলো জিনিস আছে। আমি যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, সেই জন্য আমি বলবো, আপনি মনে করেন যে এবারের যে নির্বাচনে যে তিনটা দল পার্লামেন্টে গেছে, তিনটা দলই কিন্তু আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। এনসিপি তখন দল ছিল না, ছাত্র ছিল, তারা নির্যাতিত, জামাত নির্যাতিত, বিএনপিও নির্যাতিত, তিনটা দল নির্যাতিত। তাহলে তো থ্রি ফ্রেন্ডস হওয়ার কথা, কারণ তাদের কমন এনিমি হইল আওয়ামী লীগ। বাট তারা থ্রি ফ্রেন্ডস হয় নাই। আচ্ছা, থ্রি ফ্রেন্ডস হয় নাই, কমন এনিমি আওয়ামী লীগ। আবার আপনি দেখেন পার্লামেন্টে একটা কমিটি বানাইছে তৈল সংকট নিয়ে, সেখানে কিন্তু জামাতের লোক আছে এটার ভিতরে, এনসিপির সদস্য আছে। আপনি কমিটি বানায় ফেলেন। নির্বাচনের আগে বললেন, নির্বাচনের সময় আগে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন কি, এটাই আমার শেষ নির্বাচন। ওই দিন আগে বলছেন এবারের কাউন্সিলের পর উনি অবসর যাবেন, তারপরে যখন আবার বলতেছেন জামাতের রাজনীতি নির্মূল করতে হবে, বিষয়টা মেলে না। কথার কথা, আমি তো চলেই যাচ্ছি। আবার সময়ের ব্যবধানে আমরা যদি এটাও না শুনি যে এটা ওনার নিজস্ব বক্তব্য, কারণ বাংলাদেশের একটা ট্রেডিশন আছে, বেকায়দা হইলেই এটা ওনার নিজস্ব বক্তব্য, দলের না। আর কায়দা হইলে পরে এটা দলের। আমরা কিন্তু এখন পর্যন্ত দলের এটা কিনা সেইটা পাই নাই। দলের বলতে দলের স্পোক্সম্যান কে? আমরা পার্লামেন্টের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখি স্বরাষ্ট্রমন্ত্রী স্পোক্সম্যানের কাজটা করতেছেন। সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা পার্লামেন্টে উত্থাপন করা উচিত। কারণ আপনি একটা দলকে যখন বন্ধ করবেন, মানে কার্যক্রম নির্মূল করবেন, কার্যক্রম নির্মূল মানে কি? আপনি তো মুখে বললে তো কার্যক্রম নির্মূল হবে না। এটা তো একটা পদ্ধতি বা প্রসেস। যেমন আওয়ামী লীগের এই মুহূর্তে কার্যক্রম নাই, সেটা যদি আপনারা করতে চান, এখন তো এমন না যে সংসদ নাই, সংসদ আছে। তো আপনারা তো, আমি জানি 31% ভোট আপনারা পাইছে, তারা জামাত পাইছে। তাহলে আমি মনে করি এই বিষয়টা সংসদে উত্থাপন করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, রিজনিং দেখাইতে হবে কেন একে নির্মূল করতে হবে। এগুলো আপনি পার্লামেন্টে উত্থাপন করা, কারণ পার্লামেন্টই তো ফোরাম এখন এই মুহূর্তে। 3 নম্বর যদি আসেন, যে আপনি এই জামাত, এই দুইটা দলেরই, আওয়ামী লীগের এবং বিএনপির, কখনো ফ্রেন্ডশিপ ছিল, কখনো এনিমিটি। এই যে ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি বিষয়টা আমার কাছে তামাশার মনে হয় আর কি। প্লাস সবসময় জামাত বিরোধী তারা। ফাইনালি সেই জামাত আজকে 68টা সিট কিভাবে পায়, কিভাবে পাইল 68? এটার কৈফিয়ত কে দিবে? আপনারা সবাই জামাত নির্মূল করতে চান, অথচ 68টা সিট তারা আজকে পাইছে। তার সাথে যদি মহিলা আসন যোগ করেন, আরও বোধহয় 8টা, 76টা সিট। 76টা সিটের বড় বিরোধী দল। 3 নম্বর, একটা গণতান্ত্রিক দল কিংবা গণতন্ত্রে বিশ্বাসী একটা দল, তারা যখন এই চিন্তাটা করে, যিনি চলে যাবেন, নানান ফর্মে বইলে আসছেন, তিনি যখন বলতেছেন যে আমরা এর কি বলেন, রাজনীতি নির্মূল করব, মানে শব্দটা কিন্তু, মানে নির্মূল শব্দটা সাথে একটা নেগেটিভ বার্তা আসে। একটা হলো যে আমরা তার কার্যক্রম নিষিদ্ধ করব, কিংবা তার কার্যক্রম আমরা চাই না, সে স্বাধীনতা বিরোধী শক্তি, ইত্যাদি ইত্যাদি। বাট নির্মূল শব্দটা, অমুকটা নির্মূল করতে হবে, মানে কথাটা কিন্তু ফোর্সটা কীরকম, যে উস্কানিমূলক কিংবা মানে গায়ে পড়ে বলার মতো। কারণ আপনি কেবল পার্লামেন্টটা হইল, আপনার তো তাহলে এদের সাথে নির্বাচনই করা উচিত ছিল না। আমি মনে করি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কেন তার সাথে আমি নির্বাচন করব? দরকার হলে শুধু এনসিপি, অন্যান্য দল আছে তাদের সাথে করতাম। নির্বাচন করলেন, কমিটিতে রাখলেন, অতীত ইতিহাসে মন্ত্রী বানাইলেন, তারপরে আন্দোলনের সময় আওয়ামী লীগও তাদেরকে টানলো। সেই অবস্থায় এসে আপনি আজকে নির্মূল করতে চান,
রিজনিংটা দেন যাতে দেশের লোক অ্যাকসেপ্ট করে, কারণ শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। আপনি যদি অতীত জাসদের দিকে তাকান, আজও কিন্তু নির্মূল হয় নাই। সেই মুসলিম লীগ নির্মূল হয় নাই, অনেক বামপন্থী দল আছে নির্মূল হয় নাই, তারা নির্বাচনে হয়তো সিট পায় না, কিন্তু আপনি যদি নাম বলি আপনি অনেকগুলো নাম আপনিই বলবেন, অ্যাজ ইফ বাংলাদেশে এটা একটা বড় দল বা একটা বড় জায়গা করে আছে। তো নির্মূল কথাটা যৌক্তিক না। আর ফজল কি আপনার ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুব রেসপেক্টেবল একজন ব্যক্তি, ওনার সাথে এটা শোভা পায় না, এক। আর দুই নম্বর, আমি মনে করি নির্মূল হইতেই পারে যদি মনে হয় যৌক্তিক কারণ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কি মনে হয় যে বিএনপি একটু চড়াও হচ্ছে জামাতের দিকে? এখন আপনি আসেন জামাতকে কোণঠাসা করার কোনো রাজনৈতিক, তাহলে আপনি এখানে এটা দুইটা বিষয় থাকতে পারে, দুইটা বিষয় পাশাপাশি আনতে হবে। আপনি দেখেন, একদিকে একটা কথা আসছে যে জঙ্গিবাদের আশঙ্কা, জঙ্গি হামলার আশঙ্কা। ইতিমধ্যে হযরত শাহজালাল এয়ারপোর্টের উপরে নিয়ে কথাবার্তা হচ্ছে, পুলিশ বার্তা পাঠাইছে, মেসেজ পাঠাইছে সতর্ক করার জন্য, এটা একটা বার্তা। পাশাপাশি আপনার জামাত নির্মূলকরণ, আপনি জিনিসটা মিলান, তাইলে এই জঙ্গি কারা, এই জঙ্গিবাদটা কারা? এই জঙ্গিবাদ তো শেখ হাসিনা দমন করতে ছিল, 10-12 বছর দমন করছে। শেখ হাসিনা বেঁচে থাকলে তো 29 সাল পর্যন্ত দমন করতো। তার মানে নির্বাচিত সরকার থাকলে কি জঙ্গির আবির্ভাব হয় কিনা? কারণ আমরা তো এখন একটা নির্বাচিত সরকার পাইছি, এবং আমরা এই নির্বাচনের আগে বারবার শুনছি নির্বাচন হয়ে গেলে পরেই পরিস্থিতি সামাল হবে, এই মব থাকবে না। ইউনূস সাহেবের যে মব আমদানি করছে, কারণ ইউনূস সাহেবের সময় কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলা হয়েছে, পত্রিকা অফিসে হামলা হয়েছে। আজও পর্যন্ত আমরা দেখলাম ইউনূস সাহেব না হয় এই জঙ্গি সমর্থন করে গেছে, তর্কের খাতিরে আমি বললাম, উনি সমর্থন করে গেছে, কিন্তু যারাই অপরাধটা করছে এটা তো থেমে নাই, তাদেরকে আমরা এখনো গ্রেপ্তার করতে পারলাম না কেন? ইউনূস সাহেব তো নাই এখন। আপনি ওই যে কবর থেকে লাশ তুলে পড়াইছে, তার কেন গ্রেপ্তার হচ্ছে না? প্রথম আলোতে যে হামলা করলো সেই আসামিগুলো কোথায়? 3 নম্বর, এই সরকার আসার পরও কিন্তু এক পিস সাহেব পিটাই মেরে ফেলছে, ওর কন্টিনিউশন কিন্তু চলতেছে। তো আমরা যে আলাপগুলা করতেছি ওগুলো কি জঙ্গিরা করতেছে? তার কারা? মানে আমার কথা, নির্বাচিত সরকার আসার পর জঙ্গি শব্দটা আমরা পাইতেছি। এর আগে শেখ হাসিনা টানা 7-8 বছর এটা চালাইছে জঙ্গি, এবং আমরা দেখছি র্যাব 2 দিন ধরে অপারেশন করে একটা বাড়িতে, পরে শুনছে একটা বৃদ্ধ লোক, একটা মহিলা, একটা শিশু, অ্যান্ড দে আর কিল্ড, তারা মারা গেছে। এবং মানে বিষয়টা এমনভাবে উপস্থাপন করা হয় যে একটা যুদ্ধ শুরু হয়েছে এবং এখানে অ্যাটম বম আছে, এরকম একটা ব্যাপার। মানে এরকম আমরা দেখে আসছি লাস্ট 10-12 ইয়ার্স। তো আমরা আজকে যেটা দেখতেছি, আমরা তো ভাই এটা চাই না। আপনারাই বলছেন, বারবার উচ্চস্বরে বলছেন যে নির্বাচিত সরকার আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আপনারা তো নির্বাচিত সরকার, এবং 3 জনই কিন্তু ভিকটিম আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত। সেক্ষেত্রে আমরা তো পার্লামেন্ট প্রাণবন্ত চাই, 1 নম্বর। আর 2 নম্বর, এই জঙ্গি তৎপরতা আমরা শুনবো কেন? জঙ্গির উদ্ভবটা কোত্থেকে হইলো? আপনারা আসলেন মাত্র 2 মাস, আমরা তো গত 18 মাসে কোনো নিউজ পাই নাই, কোনো পত্রিকাতে নিউজ করে নাই যে জঙ্গিবাদের আশঙ্কা, ওখানে হামলা হইতে পারে, এখানে হামলা, এই নিউজটা তো অ্যাটলিস্ট আমরা পাই নাই, কিন্তু এখন তো আমরা এই নিউজটা পাইছি। তাহলে গণতান্ত্রিক সরকার আসার পর যদি আমার জঙ্গি হামলা আমার আশঙ্কা দেখি, তাহলে ভাই আমি কি বলবো? আমি একটা সাধারণ লোক হিসেবে। দেলোয়ার হোসেন একটি কথা বলেছেন যে তার দলের নেতা কর্মীরা এটাকে অনেকটা উদ্বুদ্ধ হয় কিনা, এক ধরনের উস্কানি কিনা। জামাত ইসলামীর, আপনি জানেন যে নেত্রকোনা 5 আসনের এমপি, তার উপর একটি হামলার ঘটনা, তিনি সংসদে দাঁড়িয়ে বিচার চেয়েছেন বা নিরাপত্তা চেয়েছেন, তার পরিবারের নিরাপত্তা চেয়েছেন। সংসদেও এটি একটি আলোচনা। আমরা তো, আমার কাছে ব্যক্তিগতভাবে তো মনে হয় যে আসলে তো এগুলা মানে উস্কানিমূলক হয় অনেকটা। কারণ আমাদের এই বিষয়টা আসবে কেন? পার্লামেন্টে এখন তো 2টা বিষয় আলাপ হওয়ার কথা। এক হইল জুলাই সনদ বাস্তবায়ন, কথার কথা বলছি, গণভোটের আলোকে বাস্তবায়ন করে এই আলাপ হবে। পাশাপাশি আপনার তেল সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই আলাপ হবে, এবং তেলের অভাব নাই কিন্তু লাইন আছে, এই সব বিষয়ে আলাপ হবে, এবং এটারে ব্যাপকভাবে চিন্তা করবেন। আমরা প্রশ্নটা হচ্ছে যে আমরা কি জনগণকে নিয়ে ভাবি কিনা? যেমন একটা কথা আসছে, চুক্তি, এই যে আমেরিকার সাথে একটা চুক্তি। আচ্ছা, আপনি আমাকে বলেন, আমেরিকার সাথে চুক্তি করছে বাংলাদেশ সরকার। আচ্ছা, বাংলাদেশ সরকার চুক্তি করছে, যেই সরকার বাংলাদেশের ক্ষতিকারক একটা চুক্তি করছে, এবং সেই চুক্তি করার সেই সরকারের একটা লোক আজকেও পররাষ্ট্রমন্ত্রী, এর ভিতরে, এই সরকারের ভিতরে নাম্বার 1। নাম্বার 2, পররাষ্ট্রমন্ত্রীটা ক্লিয়ার করে দিছে যে এটার ভিতরে জামাত এবং বিএনপির সম্মতি ছিল। সেক্ষেত্রে জামাত বলছে যে না, আমরা এই বিষয়ে জানতাম না আগে, আর বিএনপির সম্মতি আছে বলতেছে। এখন আমরা কিন্তু এই প্রতিবাদটা পাই নাই। 2 নম্বর, নির্বাচনের পর আমাদের মাননীয় স্পিকার উনি কিন্তু বলছেন যে আমরা যাতে নির্বাচন, ওই গণভোটর যদি না মেনে নিতাম তাহলে নির্বাচন হতো না। তাহলে প্রশ্ন হচ্ছে, চুক্তি কি সে কারণে মেনে নিছেন? কেন? আপনি কেন মানবেন? নির্বাচনের জন্য? তাহলে তো আপনি দেশকে ভালোবাসেন কিনা আমার কোশ্চেন মার্ক।
কারণ আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে সেটা যদি দেশের জন্য ক্ষতিকারক হয়ে থাকে আমি জানি না, কিন্তু আমি যা পত্রিকান্তরে পাই এবং বিভিন্ন মিডিয়ায় যারা বলে তারা দেখা যায় একটা কঠিন ক্ষতিকারক চুক্তি করছে। আমি যদি এর উপরেই থাকি, আজকে তাদের কাছে দায়িত্বটা দেওয়া হলো নির্বাচনের মাধ্যমে, তাদের যদি সমর্থন থেকে থাকে এবং তারা যদি নির্বাচনের নামে এটা নিয়ে থাকে, তাহলে তো তাদের কাছে রাষ্ট্র বড় নয়, নির্বাচন বড়। এটার কৈফিয়ত কি এবং এটার ফেইলিউর, এটা কি শুধু ইউনূসের ফেইলিউর নাকি ইউনূস সাহেব এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের গোটা রাষ্ট্রের সমস্ত রাজনীতির কালেকটিভ ফেইলিউর? এটা কালেকটিভ ফেইলিউর যদি হয়ে থাকে, আমরা তো ভাই আপনাদের হাতে গোনা কিছু লোকের সুবিধার জন্য 18 কোটি লোকে আমরা নির্যাতিত হব না। সুতরাং এই চুক্তির দায় ইউনূস সাহেবকে কেন দিবেন? এই নির্বাচিত সরকার যারা আসছে তখন তারা যদি আপনি ইউনূস সাহেব গেট লস্ট, আমার দরকার নাই আমেরিকার সাথে চুক্তি, আপনি চলে যান, দেশ কী হবে আমরা দেখব, কথার কথা। কই আমরা তো সেই সাউন্ড পাই নাই, সব নীরবে হয়ে গেছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যে, এবং সেটা তো আপনারা এখন প্রমাণ করতেছেন স্পিকার সাহেবের বক্তব্য। তাহলে রাষ্ট্র জাহান্নামে যাক, আমরা ভালো থাকতে চাই। ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক কারণেই কি আসলে একটার পর একটা ইস্যু তৈরি করা হচ্ছে কি না আপনার কি মনে হয়? বা এর আগে আমরা যেটি দেখেছি দীর্ঘ সময়ে যে একটা ঘটনা শেষ না হতে আর একটা ঘটনার সূত্রপাত হয়েছে, সম্প্রতি সময়ে ঘটনা পরম্পরা বা কিছু ঘটনা প্রবাহ আপনার কাছে তেমনটি মনে হয় কিনা? আমার কাছে মনে হয় যে আমাদের অনেকগুলো সংকট আছে, সেই সংকটগুলো সরকার সামাল দিতে পারবে কিনা পার্সোনালি আমি যেটা মনে করি, আমি এত বড় চ্যালেঞ্জ করতে পারি না। আমরা কিন্তু এই সরকার আসার পর, একটা নতুন সরকার আসার পর সে যে ইস্যুগুলো আনতেছে এগুলো তাদের নির্বাচনী ইশতেহারে ছিল না। এই ধরনের যে জঙ্গিবাদ দমন করব, জঙ্গিবাদ তো অনেক পুরনো কাহিনী, বাংলাদেশে ছিল না তো নির্বাচনের ইয়েতে। নির্বাচনে যে সমস্ত অঙ্গীকার ছিল তার ভিতরে গণভোট তো বাদই দিলাম, আপনার ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষি কার্ড দিচ্ছেন, ভালো নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়ন করতেছেন, ইট ইজ ভেরি গুড থিং। কিন্তু পাশাপাশি আপনি যেই গণভোটের কথা বলি, যেই জুলাই সনদের কথা বলি, এগুলা বাস্তবায়ন করলে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি হবে না, বিদেশের সাথে আমাদের সম্পর্কের কোনো ঘাটতি হবে না, বরং সংসদের ভিতরে একটা শান্তিপূর্ণ পিসফুল এনভায়রনমেন্ট থাকবে। তারপরে সবাই মিলে আমরা রাষ্ট্র গঠনের চিন্তা করব। সেদিক না গিয়ে যখন আমরা ওগুলাকে তুড়ি মেরে উড়াই দিলাম, প্লাস এই সংকট নিয়ে আলাপ করতেছি না, পাশাপাশি আমরা জঙ্গিবাদ দেখতেছি, সন্ত্রাসবাদ দেখতেছি এবং রাজনীতি নির্মূল করার কথা আনতেছি, তখন মনে হয় যে খুব প্ল্যান্ড ওয়েতে ওই যে অর্থনৈতিক সংকট আমার আসতেছে, আমি যেহেতু ফরেন পলিসি পাচ্ছি না, আমি যেহেতু অর্থনীতির পলিসি পাচ্ছি না, কর্মসংস্থানের পলিসি পাচ্ছি না, আমার গার্মেন্টস কোটা বাইরে কতটুকু যাবে, ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারতেছি না, এইসব বিষয় যেন আমার আলাপ নাই। আমার কাছে মনে হয় এই সমস্ত জিনিস আড়াল করার জন্যই আমরা বোধহয় এমন একটা কিছু করতে চাইছি। নাহলে আপনি বলেন আমরা কি আদৌ বিরোধী দল? তারাও বলে না। এই যে জামাতরে মনে করছিলাম না জানি কত বুদ্ধিমান, পার্লামেন্টে যাওয়ার পর আমি তেমন কোনো পারফরমেন্স পাচ্ছি না। ইনফ্যাক্ট তারা লেখাপড়া জানে হয়তো। আজকে মনে করেন পার্লামেন্টে আমি যখন দেখি সরকারি দল থেকে, ট্রেজারি বেঞ্চ থেকে যখন আমাদের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেব যেই বোল্ডনেস নিয়ে যেভাবে কথা বলে, সেইভাবে তো পাল্টা ওদিক থেকে কথা আসে না। যেমন ধরেন বলতেছে আমরা মানে যা এ পর্যন্ত আমরা যা কিছু করে আসছি সংবিধান মোতাবেক করে আসছি, সামনে যা করবো তাও সংবিধান মোতাবেক। একটা বারো কি তারা প্রশ্ন করছে যে সংবিধান মোতাবেক নির্বাচনটা তো ভাই সংসদ ভাঙার 3 মাসের পরে হওয়ার কথা ছিল, সেই মোতাবেক যদি আমরা 8 তারিখ থেকেও ধরি ওত নেওয়ার পর গভর্নমেন্টের 8ই আগস্ট 2024, তার থেকে যদি 90 দিন ধরি, তাহলে 6 নভেম্বর 2024-এর মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। তারপরে যে নির্বাচনটা হইল 2026-এর 12 তারিখে, এইটা আমরা ট্রেজারি সরকার পক্ষের কাছে কৈফিয়ত চাই। মানে এটা কোন আইনে, সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনটা হইল, এই প্রশ্নটা একবারও কেউ তুলছে? আপনি সনদ বাদ দেন, কিন্তু প্রশ্নটা তুলছে কিনা যে আমাদেরকে আপনারা দেখান যে আমরা যে নির্বাচন করে আসলাম এটা সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক, এই প্রশ্নটাও তো তুলতে পারে না। তো আমার কাছে তো এখন মনে হয় হয়তো জামাতের ভাই আছে এখানে, আমার কাছে মনে হয় কি অথর্ব নাকি আন্ডারস্ট্যান্ডিং করে বসে রয়েছে যে আমরা একটা পতাকা পাইছি, 5 বছর আমার বাড়িতে উড়বে, আমরা 68টা সিট পাইছি, আমরা ভাই এই সুযোগটা হারাবো না। তো আপনি যদি এই সুযোগ না হারান তাতে কি হবে? তাতে হয়তো দেখা যাবে দুই পক্ষে একে অপরের চাপে থেকে সংসদ টিকায় রাখতে পারলেও আপনি কিন্তু এইটা টিকায় রাখেন, কিন্তু এরপরে কিন্তু বহির্বিশ্বের সাথে যে আমাদের আলাপ আলোচনা চুক্তি